বাঙালির আড্ডা এটা বরাবরই একটা এমন জিনিস যেটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই আড্ডায় প্রচুর ভালো ভালো কাজ হয়েছে, আড্ডা দিতে গিয়ে ভালো ভালো সুর তৈরি হয়েছে, ভালো ভালো ছবি, সিনেমা, সাহিত্য সবই হয়েছে। তো এরকম একটা আড্ডায় আমরা বসেছি এবং আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আড্ডার একটা আলাদা এবং অত্যন্ত জনপ্রিয় সেগমেন্ট, সেটা হচ্ছে মুখরোচক খবর। বিভিন্ন পত্রিকায় এবং একটি নামী বাংলা সিনেমা পত্রিকায় রীতিমতো মক্ষী রানী বলে একটি আলাদা অংশ ছিল, যেখানে এই যারা শিল্প সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পী, তাদের নানান রকম মুখরোচক খবর সেখানে প্রকাশ হতো এবং এটা বেশ জনপ্রিয় একটা সেগমেন্ট ছিল ওই পত্রিকার। আজকে এরকমই একটা বিষয় দেবব্রতদার কাছ থেকে জানবো, সেটা নিয়েই এই পর্ব। নমস্কার। 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 যেটা দিয়ে আমি শুরু করলাম, যেটা বললাম, সেটা হচ্ছে যে বাঙালি আড্ডা দেবে অথচ কোনো মুখরোচক খবর থাকবে না, রাজনীতি নিয়ে আলোচনা হবে না, খেলা নিয়ে আলোচনা হবে না, এমনটা তো হয় না। গান, শিল্প সবই থাকে কিছুটা কিছুটা করে। তো শিল্প জগৎ বা শিল্পী জগতে এরকম মুখরোচক খবর এখন আমরা বেশ পাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই পাই, এখন অনেক বেশি অ্যাভেলেবেল। কিন্তু আমি যদি পুরনো দিনে ফিরে যাই, সেই সময় এরকম মুখরোচক খবর কীরকম সাড়া ফেলেছিল বা কোন মুখরোচক খবর এরকম সাড়া ফেলেছিল, এরকম যদি কোনো তথ্য আপনার কাছে থাকে তাহলে সেটা শুনতে চাইব এই পর্বে। তুমি বোধহয় খুব শালীন ভাষায় মুখরোচক ব্যাপারটা বললে। আসলে হয়তো তোমার মাথায় আছে যে কোনো কেচ্ছাকীর্তির বা স্ক্যান্ডেল তখন হতো কিনা, এই কি ঠিক মতো করে ধরি? বলতে পারেন একদম। তোমার এই কথার মধ্যে আমার মনে পড়লো যে যখন আমি বড় হচ্ছি, স্কুল থেকে কলেজে, স্কুলে তখন পড়ি, কলেজে উঠিনি, তখন প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিন্তু একটা দুটো এরকম পত্রিকা রাখা হতো। শুকতারা সন্দেশ ছাড়াও যে পত্রিকাটা রাখা হতো সেটা ছিল উল্টো রথ। আচ্ছা, একদম ফিল্মি পত্রিকা। হ্যাঁ, আর একটা পত্রিকা ছিল, নাম ছিল ঘরোয়া। আচ্ছা, এই পত্রিকাতেও কিন্তু বিভিন্ন অংশে এরকম স্ক্যান্ডেল বা এরকম কেচ্ছাকীর্তির কথা লেখা থাকতো এবং বাড়ির গৃহকর্ত্রী বা বাড়ির বড়রা কিন্তু এটা পড়তেন। এবং আমার মনে আছে তখনকার দিনে কিশোর ছেলের হাতে উল্টোরথ মানে হচ্ছে একটা নিষিদ্ধ জিনিস, একদম গোল্লায় গেল ছেলে। কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে পড়তাম না যে তা নয়। এরকম আর একটা ছিল, ইংলিশে 2-3টে এরকম ম্যাগাজিন বেরোতো, সেটা আবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, তাতে সামান্য হয়তো কিছু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থাকতো। স্টার অ্যান্ড স্টাইল, স্টার ডাস্ট, ফিল্ম ফেয়ার। আমার মনে আছে একটা সময় বোধহয় আমি একটা সেলুনে চুল কাটতে গেছি, তো সেলুনে না তখনকার দিনে এরকম ম্যাগাজিন রাখা হতো। ওই যখন চুলটা কাটা হচ্ছে তখন যিনি কাস্টমার, তিনি ওখানে এইসব বই পড়তে পারেন বা অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তখন এটা পড়া যেতে পারে। তো একবার মনে আছে আমার চুলটা কাটা হচ্ছে, তো আমি এরকম একটা স্টার ডাস্ট ইত্যাদি একটা ম্যাগাজিনের ভেতরে গভীরে প্রবেশ করে ফেলেছি এবং গভীরে প্রবেশ করতে করতে তল পাচ্ছি না এবং দেখছি এমনই একটা স্ক্যান্ডেলের পেজে ঢুকে পড়েছি। সেখানে তখনকার দিনের নায়িকার সঙ্গে তখনকার দিনের নায়কের বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেটা সব বাঙালির ক্ষেত্রেই মানে বেশ আকর্ষণীয় ব্যাপার। আমিও সেরকম আকর্ষণ পেয়ে ঢুকে পড়লাম। মানে সেটা বোধহয় সাদা কালো ছবির যুগ নাকি? না, তখনকার দিনে আমি তো তখন স্কুলে পড়ি, তখন 70 সালের শেষের দিক, 80 সালের প্রথম দিক। এবং যখন বাড়ি ফিরলাম তখন আমাকে সবাই বললো, এই কি চুল কেটেছিস? মানে চুল কাটা শেষ হয়নি, কাটতেই থেকেছে। মানে পুরোটা শেষ না করে আপনি উঠতে পারছেন না। একদম সেই মিলিটারি ছাড় যেরকম বলে, তার কারণটা হয়েছিল যে আমি তাকে থামতে বলিনি। আচ্ছা, কারণ আমি কন্টিনিউয়াস তো পড়েই গেছি মাথা নিচু করে, তিনি হয়তো আমাকে শুধু মাথাটা ঘুরিয়েছেন এবং যাই হোক, মনের আনন্দে সে একটা আমার একটা সত্যিকারের একটা অভিজ্ঞতা। তা তুমি যেটা বলছো আজকে, সেটা নিয়ে কিন্তু আমার কিছু গবেষণা হয়েছে এবং এই নিয়েই যে করতে হয়েছে তা নয়।
বিভিন্ন বই এবং পুঁথি ঘাঁটতে ঘাঁটতে কিন্তু বেশ কিছু এই জিনিস তথ্য উঠে এসছে, এবং এটা নিয়ে সবাই জানে, এমন জিনিস নয় যে আমরা জানি না। আমরা হয়তো ধরো 70 দশকে বা 60-এর দশকে ঘর ভাঙাভাঙি প্রেম কিন্তু আমরা জানি। আহ, বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সঙ্গীত জগতে এরকম ঘটনা ঘটেছে এবং ঘর ভেঙেছে, নতুন ঘর বেঁধেছেন, কিন্তু স্বীকৃতি পাননি। কিন্তু আমি যে ঘটনাটা বলছি ওটা হচ্ছে 30-এর দশক 40-এর দশকের প্রথম ঘটনাটা। আমি 2-3 জনের বা 2-3টে কাহিনী বলবো। তারা কিন্তু খুব নমস্য ব্যক্তি। প্রথম ঘটনাটা হচ্ছে একজন ভদ্রলোক যিনি সুর দিয়েছিলেন এবং গান করেছিলেন সেই বিখ্যাত গান আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। তারই গান ছিল বাঁধনা তরিখানি। এই গানগুলি তখনকার দিনে ভীষণ হিট করেত, কিন্তু লোকেরা জানতো না যে কে গাইছে বা কার সুর। সুতরাং যখন রেকর্ডে ছাপানো হতো, লেবেলে লেখা থাকতো কথা ও সুর অজ্ঞাত। অথচ ভদ্রলোক ছিলেন কিন্তু বিরাট পণ্ডিত। তার নাম ছিল ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা। তিনি থাকতেন ওই চিৎপুরের দিকে গঙ্গার ধারে। তিনি অনেকের ওই তখনকার দিনে ছোট ছোট মজলিস বসতো, সেখানে উনি আসতেন। এটাও বিমানবাবু তার বইতে বলে গেছেন। তার সম্পর্কে দাদু ছিলেন, বিমানবাবুর দাদু ছিলেন ইনি। তো তখনকার দিনে গ্র্যাজুয়েট, তাকে সবাই উৎসববাবু বলে ডাকতেন। উৎসববাবু, উৎসববাবুর সুর, উৎসববাবুর কথা। আর সত্যি কথা বলতে কি, তখন আঙুরবালার গলায় আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা তো দারুণ জনপ্রিয়। এই ভদ্রলোক আঙুরবালাকে গান শেখাতেন এবং আঙুরবালার ট্রেনার বা আঙুরবালার শিক্ষক ছিলেন। তাহলে বুঝতেই পারছো যে কত পণ্ডিত বা কত মুন্সিয়ানা থাকলে তিনি আঙুরবালার মতন একজন গায়িকাকে শেখাতে পারেন। আঙুরবালাকে অবশ্য নজরুলও শিখিয়েছিলেন। ইনি আঙুরবালা বাড়িতে যেতেন। তা যা হয়, ওই যাওয়া আসা, শিক্ষা, গান শেখানো, এর মধ্যে যেটা হয়েছে যে একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। এই নিয়ে ধীরেন্দ্রবাবুর বাড়িতে অশান্তি। আচ্ছা। যা হয়, মানে সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছেছিল যে উনি আঙুরবালার বাড়িটার নামও বদলে দিয়েছিলেন। বেশ মজার। আঙুরবালার বাড়িটার নামটা দিয়েছিলেন দ্রাক্ষাকুঞ্জ। আচ্ছা। কেন না, দ্রাক্ষা মানে আঙুর। আচ্ছা। দ্রাক্ষা রস একটা সময় আমরা জানতাম, সে আঙুরের রস, সেটাকে সাধু ভাষায় বলে দ্রাক্ষা। তো আঙুরবালার কুঞ্জ, সেটাকে দ্রাক্ষা কুঞ্জ নাম দিয়েছিল এবং সেটা লেখা ছিল বাড়ির সামনে। তা বাড়িতে যখন চূড়ান্ত অশান্তি যা হয়, নিজের স্ত্রী তো এসব সহ্য করতে পারেন না। তা তিনি বাড়িতে অশান্তি করলেন তার ছেলে মেয়েদের সামনে, এ কী হচ্ছে। তখন একদিন বাক্স প্যাটরা বেঁধে এই উৎসববাবু, যাকে আদর করে বা ভালোবেসে আঙুরবালা দেবী ডাকতেন হানি বলে, আচ্ছা, হানিদা, বাহ, মানে বেশ সব দিকেই এটার মশলা বা মুখরোচক ব্যাপারটা আছে। তা গানের খাতা সব কিছুতেই উনি হানিদার খাতাটা যা শিখতেন সঙ্গে সঙ্গে লিখে রাখতেন। তো এই উৎসববাবু একদিন করলেন কি, বাক্স প্যাটরা বেঁধে উনি ওনার বাড়ি থেকে, আঙুরবালার বাড়ি, উনি ওই সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে বাড়ি ছিল, চলে আসলেন এবং বলে আমি আর ফিরে যাব না, এবং একটা গান লিখেছি, তুই এই গানটা তোল। সেই গানটা ছিল হচ্ছে, আমি জগতের কাছে ঘৃণ্য হয়েছি, আচ্ছা, তুমি যেন ঘৃণা করো না। আচ্ছা, নিজের কথাই লিখেছেন এবং গানটা কিন্তু খুব নামকরা গান আঙুরবালার কণ্ঠে। গানটার উৎস এবং প্রসঙ্গ কিন্তু এই বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে চলে আসা, নিজের পুরনো জীবনকে পিছে ফেলে আসা, এবং এই গানটা আঙুরবালার কণ্ঠে কিন্তু এখনও শোনা যায় ইউটিউবে। শুনলে বুঝতে পারবে গানটা একটা অসাধারণ গান। আচ্ছা, মানে এটা যারা সঙ্গীত বিশারদ তারা জানে এর মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের কতখানি রস লুকিয়ে আছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই সব ওই সময় 30-40 দশকের। তখন মনে আছে ওই গ্রামোফোন কোম্পানি, তখনও হিন্দুস্তান রেকর্ড মেগাফোন তৈরি হয়নি, 1932 আসেনি। 30-এর দশকে গ্রামোফোন একচেটিয়া, মানে HMV, সেই গ্রামোফোন কোম্পানি তখন রেকর্ড করে, ব্যবসায়িক দিকটা ভালোই বোঝে। সেখানে উনি ট্রেনার হিসাবে একজনকে রাখা হয়, তিনি মৌলিক গান করেন, কারণ অমৌলিক গান তো
যা হচ্ছে সেগুলি খুব কমই। রবি ঠাকুর ওদিকে মৌলিক গান গাইছেন বা তৈরি করছেন শান্তিনিকেতনে, আর এখানে নিউ থিয়েটার্স, ম্যাডান বা অন্য সব ফিল্মরা তারাও আবার কন্ট্রাক্ট করে, চুক্তি করে সুরকারদের দিয়ে গান তৈরি করছে। এক্ষেত্রেও যেটা হলো সেটা তখনকার দিনে ট্রেনার ছিলেন জামিন উদ্দিন খাঁ সাহেব। তার সুযোগ্য শিষ্যা ছিলেন কমলা ঝরিয়া। এই কমলা ঝরিয়া কমলা সিংহ ছিলেন। 1906 সালে জন্ম, ওই শচীনদেব বর্মনের সমবয়সী। তিনি ওই সময় ওই ঝরিয়ার মহারাজার কাছে মহারাজার সভায় গান গাইতেন, তা তিনি তার পরিবার। তিনি চলে আসেন এখানে, এত সুন্দর গান গান যে নজরে পড়েন এবং তাকে নিয়ে আসা হয়। এবং কি পদবি দেওয়া হবে, যেহেতু ঝরিয়া থেকে এসছেন সেই জন্য ঝরিয়া দিয়ে দেওয়া হলো পদবি। কমলা ঝরিয়া নাম হলো। তাকে শেখান কারা কারা? তাকে শেখান জামিরুদ্দিন খান, তাকে শেখান নজরুল, এবং আরেকজন ভদ্রলোক তিনিও শেখান তাকে। তিনি আর অন্য কেউ নন, তার নাম হচ্ছে তুলসী লাহিড়ী। তখনকার দিনে তুলসী লাহিড়ী ছিলেন এক মস্ত বড় নাম, মানে আমরা ভাবতেই পারি না নাম। তিনি ছিলেন মানে প্রতিভাধর মানুষ। তিনি গান লিখতেন, গান সুর করতেন, নাটক লিখতেন, নাটকের গান লিখতেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে একটা তার পরিধি ছিল বিশাল। তিনি এবং কমলা ঝরিয়া গান শেখান, একজন একজন গান শেখেন। এই শিষ্যা এবং গুরু, তার মধ্যেও একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠল। আচ্ছা। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন তুলসী লাহিড়ী ওনাকে গান শেখাতেন এবং অন্তরঙ্গতা এমন জায়গায় পৌঁছলো, তখন উনি বললেন যে তুমি কিন্তু নজরুলের কোনো গান আর গাইবে না। আচ্ছা, পজিটিভনেস চলে এলো একদম, কারণ ওদিকে আরেকজন গুরু, এখানে আমি গুরু। এবং তারপর থেকে কিন্তু কমলা ঝরিয়া আর কোনো গান গাননি নজরুলের। একটা সময় উনি অনেক গান গেয়েছেন, সিনেমাতেও গান নজরুলের পরিচালনায় উনি সিনেমার গান গেয়েছেন। উনিই প্রথম মধু বসু ওনাকে দিয়ে সিনেমায় গান করিয়েছেন, একদম, পরিচালক একদম, মধু একদম। বসু। তো এই যে মনে আছে যে এই জিনিসটাতে ওর একটা ফেমাস গান ছিল তুলসীবাবুর, আমায় বলো না ভুলিতে বলো না। মানে গানটা শুনলে বোঝা যায় ওনার এতখানি বড় পাণ্ডিত্য ছিল যে ওনার নাটকটা করেছিলেন আর কেউ নয়, শিশির ভাদুড়ী। আচ্ছা। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এ প্রজন্মের যারা আছি আমরা, তারা একটা নাটক দেখেছি ওনার লেখা নাটক, সেটা হচ্ছে ছেঁড়াতার। ছেঁড়াতার নাটকটা ওনারই লেখা, শম্ভুবাবু বা শম্ভু মিত্র বহুরূপীর ব্যানারে নিউ এম্পায়ার হলে কিন্তু করেছিলেন, এবং সেই অভিনয় করেছিলেন সেখানে জর্জ দা, মানে দেবব্রত বিশ্বাস। হ্যাঁ, উনি আচ্ছা। প্রথম নাটকটা করেন। উনি অবশ্য ঋতিক ঘটকেরও নাটক করেছিলেন, কিন্তু জর্জ দা তখন শম্ভু মিত্রের সঙ্গে নাটকটা একই গ্রুপে এই ছেঁড়াতা তুলসী লাহিড়ীর সঙ্গে করেছিলেন। তো সেই ঘটনার প্রবাহে যেটা হলো যে দুজনের মধ্যে অন্তরঙ্গতা এমন জায়গায় পৌঁছলো যে তুলসী লাহিড়ী ওনার প্রতিষ্ঠিত সংসার ছেড়ে চলে আসলেন। কোথায় আসলেন? খুব ইন্টারেস্টিং। উনি বাড়িটা তৈরি, তখন অনেক পয়সাও ছিল, বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান। উনি বাড়িটা করলেন ঠিক আমাদের রাজভেরি এভিনিউ ট্রায়াঙ্গুলার পার্ক যেখানে শেষ হয়েছে। একদিকে জজদার বাড়ি, তার এপাশে একটা ডান দিকে লাল বাড়ি আছে, সেটা ওনার বাড়ি। সেখানে কমলা ঝরিয়াকে নিয়ে উনি থাকতে শুরু করলেন। সেখান থেকেই চুক্তি হতো, চুক্তিপত্রে সই হতো, গান হতো, ওনার যা প্রফেশনাল লাইফটা ওখান থেকেই হতো। কিন্তু দুঃখের কথা হচ্ছে 1959 সালে উনি মারা যান। আচ্ছা। উনি মারা যাওয়ার পরে কমলা ঝরিয়া জীবনের শেষ দিন অবধি ওখানেই ছিলেন। কিন্তু তারপরে যেটা হয়, শরিকি দ্বন্দ্ব, এবং বাড়ি কার মালিকানায় থাকবে, কমলা ঝরিয়ার যে সেই ঝরিয়া বিহারের যে আত্মীয় স্বজন, তারাও এসে দাবি করতে শুরু করলো। সে একটা জটিল মামলা মোকদ্দমা চলেছিল। এটা হচ্ছে দুই দিকপাল সঙ্গীতজ্ঞের প্রেম বা ভালোবাসা। আর একটা আছে তৃতীয়জন, কাকে ছেড়ে কাকে কথা বলা যায়, সেই 40-50 দশকের এই ভদ্রমহিলা ছিলেন তখনকার দিনের বিখ্যাত কীর্তনিয়া। নাম ছিল রাধারানী দেবী। এনার বাড়ি কোথায়? আজকের দিনে যেখানে আমাদের সবার প্রিয় অরিজিৎ সিংয়ের বাড়ি, জিয়াগঞ্জ, সেই জিয়াগঞ্জের মহিলা রাধারানী দেবী। আচ্ছা। নাম ছিল খুদি, ছোট ছিলেন খুদি।
ওখানে একটা মহারাজ বা এখানকার জমিদার ছিলেন সুরেন্দ্রনারায়ণ সিং। আচ্ছা। আমি জিয়াগঞ্জে গেছি এবং আমি জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখেছি, রাধারানী দেবীর বাড়িও দেখে এসেছি। আর দেখেছি ওই সুরেন্দ্র সিংয়ের তৈরি বেশ কিছু বিদ্যালয় বা বিদ্যা প্রতিষ্ঠান। নিজে দেখেছি ওনার নাম এসএন সিং। এসএন সিং খুব বড় জমিদার ওখানকার ছিলেন। ওনার পৃষ্ঠপোষকতায় আমাদের গান শেখা শুরু হয় এই রাধারানী দেবীর। তারপরে 30 সালে উনি চলে আসেন এখানে গাস্টিন প্লেসে এসে গান শুরু করেন। অনেকের কাছ থেকে গান শিখেছেন, যেমন দিন খাও ছিলেন, পঙ্কজ মল্লিকের সঙ্গে উনি শিখেছেন গান, রবীন্দ্রনাথের গান গেয়েছেন, অতুল প্রসাদের গান গেয়েছেন। এই গাইতে গাইতে অনেকের সাথেই কথাবার্তা হয়েছে, অনেকের সাথেই দেখা হয়েছে এবং তাই আরেকজনের সাথে তার অন্তরঙ্গতা হলো। তিনি কিন্তু গানের জগতে নন, কিন্তু তিনি অল ইন্ডিয়া রেডিওতে সঙ্গে যুক্ত আছেন ওতপ্রোতভাবে। তার নাম ছিল সাহিত্যিক শ্রী নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। ও, এই নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়কে আমরা সাহিত্যিক হিসেবে জানি, কিন্তু তখনকার দিনে ছিলেন মস্ত বড় চিত্রনাট্যকার। উত্তম সুচিত্রার বই সপ্তপদী, সাপমোচন, হারানো সুর, তিনটেরই চিত্রনাট্য কিন্তু শ্রী নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। একটা সময় উনি গানও কথাও লিখতেন। তার সঙ্গে রাধারানী দেবীর সম্পর্ক তৈরি হলো এবং সম্পর্কটা এমন জায়গায় গেল যে তারা দুজনে বাস করতে শুরু করলেন একসাথে। সেবক বৈদ্যস্ট্রিতে থাকতেন, এলগিন রোডে থাকতেন। নিজের সংসার ছেড়ে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় রাধারানী দেবীর সঙ্গেই ছিলেন এবং রাধারানী দেবীও বোধহয় তার মনটা দিয়ে দিয়েছিলেন নৃপেন্দ্রকৃষ্ণ বাবুকে, যে তিনি আর বিয়ে করেননি। কিন্তু এখানে একটা ব্যাপার খুব জরুরি বলা, যে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের মা বা তার ছেলেরা কিন্তু রাধারানী দেবীকে যথেষ্ট সম্মান করতেন। তার স্ত্রী কি চোখে দেখতেন এটা আমার জানা নেই, কিন্তু ওনাদের মধ্যে একটা পারস্পরিক সুসম্পর্ক ছিল। এরপরে যেটা হয় সেটা হচ্ছে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় মারা গেলেন। তারপরে রাধারানী দেবী আর কলকাতায় থাকলেন না, তিনি ফিরে গেলেন জিয়াগঞ্জে। উনি ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবার অলক্ষ্যেই মারা যান এবং অনেক গুণী শিল্পীরা আছেন যারা শেষের দিকে কদর পায় না, নতুন প্রজন্ম তাদের ভুলে যায় এবং তারা সবার অলক্ষ্যেই চলে যায়। তো তুমি যখন শুরু করেছিলে যে কেচ্ছা স্ক্যান্ডেল, এই ঘটনাগুলি ঘটার পরে জানার পরে আমাদের মধ্যে ওই শব্দগুলি উচ্চারণ করতে একটু অসুবিধে হয়। দুজনের দুটো হয়তো পবিত্র প্রেম হয়েছিল, হতেই পারে, এবং পবিত্র প্রেম হওয়াতে ঘর সংসার ভেঙেছিল সত্যি, কিন্তু দুজনের সৃষ্টি কিন্তু থেমে থাকেনি। এটাই বিশাল ব্যাপার। ঠিকই না, এরকম ঘটনা আমরা তো পেয়েছি, পরে এখনও পাই বিভিন্ন সময়, এবং এই ঘটনাগুলো যখন প্রকাশ্যে আসে সেই সময় বেশ আলোড়ন তৈরি করে শ্রোতাদের মধ্যে, তাদের যারা ভক্তকুল বা দর্শকের মধ্যে বেশ আলোড়ন তৈরি করে। বেশ কিছুদিন এই নিয়ে চর্চা হয়, কিন্তু এগুলো তাদের ব্যক্তিগত জীবন, তাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা, যেগুলো হয়তো যেহেতু তারা তাদের ব্যক্তি জীবন আর ব্যক্তিগত থাকে না, জনগণের হয়ে যায়, তার যখন জনপ্রিয় হয়ে যায়, তো সেই হিসেবে কিছু ঘটনা চলে আসেও আমাদের কাছে। আমাদের দেশে বোধহয় একটু বেশি হয় এই চর্চা। এটা ওই যেটা বলা হয় ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া, কিন্তু বিদেশে একটু কম হয়, কিন্তু হয় না যে তা না। যে সময় এইসব কাহিনী আমাদের ভারতবর্ষে হয়েছে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এমন কাহিনী নিয়ে লোক চর্চা হয়েছে, পরিবারে ঘরের অন্দরমহলে এই চর্চা হয়েছে। তার একটা বড় নিদর্শন হচ্ছে চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন তার অনেকের সঙ্গে সম্পর্ক করেছেন। শেষে একজন কিশোরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়, যাকে নিয়ে উনি চলে যান সুদূর সুইজারল্যান্ডে। অ্যাকচুয়ালি ওনাকে বিতাড়িত করা হয় দেশ থেকে। তো ওনাকে নিয়েও এরকম কোট আনকোট স্ক্যান্ডেল হয়েছে এবং লোকেরা কিন্তু তার আনন্দ উপভোগ করেছে। এটা নিয়ে হয়, এটাই হচ্ছে জগতের নিয়ম। ঠিকই। আসলে বিষয়টা এরকম পর্যায়ে গিয়ে পৌঁছয় যে মানুষের মধ্যে, সাধারণ মানুষ যারা, সকলের মধ্যেই কখনো কখনো হয়তো এরকম একটা বিষয় এসেছে বা অনেকের মধ্যে এসেছে, মানসিক বা প্রেমের
আবেগের টান নাকি সাংসারিক দায়বদ্ধতা, এই দ্বন্দ্ব কখনো কখনো এসেছে। এখন এনারা যাদের কথা আমরা আলোচনা করলাম বা যাদের কথা আমরা জানতে পারি, এনারা জনপ্রিয়, জনগণের বেশি কাছের, এবং এনাদের কথা বেশি আমাদের কাছে আসে, সেই কারণে আমরা জানতে পারি এবং বিষয়টা চর্চার বিষয় হয়ে ওঠে। ঠিক ঠিক। এবং লুকিয়ে চুরি ব্যাপারটা হয়নি, হয়নি। জনসমক্ষে প্রকাশ্যে সবাই জানতেন যে তারা একসাথে বাস করে। হ্যাঁ, তা এটা একটা মস্ত বড় ব্যাপার। হ্যাঁ। সেই সময় একটা বড় সাহসের দরকার হয়। একদমই একদম। বেশ, আমরা এই পর্ব এখানে শেষ করি। পরের পর্বে আমরা আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। এই পর্ব এখানে শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, কেমন লাগছে পর্বগুলো আমাদের জানান। পরবর্তী পর্বে অবশ্যই দেখা হচ্ছে। নমস্কার।